এই যে সুজন, চল তাড়াতাড়ি, তোকে আজ স্কুলে ভর্তি করিয়ে দেব। কিন্তু আমার তো কোনো বই খাতা নেই বাবা, কি করে স্কুলে ভর্তি হতে যাব? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কাল রাতে তোর জন্য সব এনে রেখেছি। ওই গিন্নি, দাও সুজনের জিনিসগুলো দাও দেখি, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো দাঁড়াও, নিয়ে আসছি। বাবা, সুজনকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না? আমিও পড়বো, আমাকেও নিয়ে যাও। না না, তোর স্কুলে ভর্তি হতে হবে না। তোর এমনিতে মাথায় কিছু ঢোকে না, আমি খেয়াল করেছি। তোর ওসব পড়ালেখা দিয়ে কাজ নেই, তুই আমার জমি জমা দেখাশোনা করবি। গ্রামে কি আমার জমি কম আছে নাকি? দুজনে যদি গিয়ে স্কুলে পড়ে থাকিস তো সেসব দেখবে কে? আমি তো কাজের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি, তখন তো আর ওসবে নজর দিতে পারি না। তুই না হয় সেসবই দেখবি, এসব পড়াশোনা তোর করতে হবে না। তুমি কি বলো গিন্নি? সেই ভালো। আর তুই তো আমার সংসারের কাজেও সাহায্য করতে পারিস, সুজন তো তাও করে না। তাহলে তুই সারাদিন স্কুলে গিয়ে থাকলে আমার কি হবে? ঠিক আছে মা, আমি তাহলে স্কুলে যাব না। সেই ভালো, চল সুজন, দেরি হয়ে যাচ্ছে। আতে আম, আমটি আমি খাবো পেরে, ইতে ইঁদুর, ইঁদুর ছানা বয়ে মরে। কিরে রবি, জানলা দিয়ে অমন করে কি দেখছিস তুই? তোমার পড়া দেখছি ভাই, কি সুন্দর করে তুমি পড়ছো, আমারও ইচ্ছে করে পড়তে। সে তো আর হবে না, তার থেকে এক কাজ কর, তুই এখানে বসে বসে আমার পড়া দেখ। ঠিক আছে। রবি স্কুলে না যেতে পারলেও সুজনের পাশে প্রায় বসে বসে তার পড়া দেখতো আর নিজেও পড়ার চেষ্টা করত। শোনো গিন্নি, আমাদের ছেলেকে উচ্চশিক্ষিত বানাবো, আর ওই রবিকে বানাবো আমাদের গোলাম। সে তো বানাতেই হবে, না হলে পরে কখনো যদি ওর আসল পরিচয় জানতে পারি, তখন তো আমরা বিপদে পড়ে যাব। সে তুমি ঠিকই বলেছো গিন্নি, ও শিক্ষিত হলে আমাদের বিপদ। তার থেকেও মূর্খ হয়ে থাক, তাহলে পরে সবটা জানতে পারলেও আমাদের কিছু করতে পারবে না। ওকে দিয়ে কিন্তু সব কাজ করাবে, বুঝলে? আমি সেজন্য ভোলাকেও না করে দিয়েছি, এখন থেকে সব কাজ ও করবে। খুব ভালো করেছো। মা, কোথায় গেলে? আমি স্কুল থেকে ফিরেছি, আমাকে খেতে দাও। এই তো বাবা, রান্না হয়ে গেছে, তুই গোসলটা করে খেতে আয়। মা, আমিও জমি থেকে কাজ করে এসেছি, আমারও খিদে পেয়েছে। আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে, কাজ শেষ না করে এভাবে ফাঁকি দিয়ে চলে এলি? তোর বাবা জিজ্ঞেস করলে তখন কি বলবো আমি? কাজে ফাঁকি দিয়ে কোথায় এলাম মা? আমি তো কাজ শেষ করে এসেছি। গতকালই অর্ধেক ক্ষেতের কাজ করে রেখেছিলাম, তাই আজ তাড়াতাড়ি শেষ হয়েছে। ভালো করেছিস। আমি কিছু জামা কাপড় কুয়োর পাশে সাবান দিয়ে রেখেছি, কুয়ো থেকে একটু পানি তুলে ধুয়ে নিয়ে আয় বাবা। সারাদিন রান্না করে ওই কাপড় ধোয়ার আর শক্তি আমার গায়ে নেই। ঠিক আছে মা, আমি যাচ্ছি এখনই। কোথায় ভেবেছি ছেলেটাকে তাড়াতাড়ি খাওয়াবো, আপুরটা এর মধ্যে এসে হাজির হয়ে গেছে। কই, তাড়াতাড়ি খেতে আয়, সব যে ঠান্ডা হয়ে গেল। এই তো চলে এসেছে। আমারও হয়ে গেছে মা, আমাকেও খেতে দাও। মা, আজ এই মাছের মাথাটা আমায় দাও না, বড্ড খেতে ইচ্ছে করছে। এ তুই কি কথা বলছিস রবি? তোর ভাই সারাদিন স্কুল করে এলো, কোথায় তুই আরো ওকে দিতে বলবি? তা না, তুই নিজেই খেতে চাইছিস? রবি সবসময় আমাকে হিংসা করে মা। না না ভাই, আমি কোনো হিংসা করি না। ঠিক আছে মা, তুমি ভাইকেই দাও। বাবা মা তো আমারও বাবা মা, তাহলে আমাকে কেন এমন করে? আমার যা যা ভালো লাগে, ইচ্ছে করে, তার সবই ভাইকে দেয়, কিন্তু আমি চাইলে আমাকে কিছু কেন দেয় না? বাবা মা কি আমাকে ভালোবাসে না? না না, কিসব আজে বাজে কথা ভাবছি আমি। বাবা মা কি এমন হতে পারে? তারা তো সব ছেলে মেয়েকে সমান ভালোবাসে। এসব আমারই ভুল ধারণা। এভাবে তারা বড় হতে থাকে। সুজন উচ্চশিক্ষিত হয়ে শহরে চাকরি করা শুরু করে, আর রবি বাবা মায়ের কাছে গ্রামেই থাকে। তোমার কি কোনো চিন্তা নেই?
ছেলেটা আমার শহরে একা একা কি খায় না খায় কে জানি, ওকে একটা বিয়ে দিয়ে দিতে পারছো না? তাহলে বউর খেয়াল রাখতো, আমার আর এত চিন্তা করতে হতো না। আরে গিন্নি, আমার তো তোমার চেয়েও বেশি চিন্তা। আমি তো ভাবছি দুজনকেই বিয়ে করাবো। কি বলছো তুমি এসব? তুমি আছো দুজনকে বিয়ে করানোর চিন্তায়? তোমার কি কোনো আক্কেল হবে না? গিন্নি, তোমার যে বুদ্ধি কম তার প্রমাণ তুমি আবার দিলে। আরে, তোমার এখন বয়স হয়েছে। রবিকে বিয়ে করালে তার বউ এসে চাকরানির মতো তোমার সব কাজ করে দেবে, তুমি শুধু আরাম করবে। তাই তো ওকে বিয়ে করাতে চাচ্ছি। তা না হলে কি আর ওকে বিয়ে করানোর কোনো দায়ভার আমার ছিল? আরে সত্যিই তো, আমি আসলে এভাবে ভেবে দেখিনি। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। মেয়ে কি তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সেসব কাজ আমার শেষ। আমার সুজনের জন্য দেখেছি ভালো পরিবারের শিক্ষিত সুন্দরী মেয়ে, আর রবির জন্য গরিব ঘরের এক মূর্খ মেয়ে, যাতে তোমার মুখের উপর কিছু বলতে না পারে। বাহ, খুব ভালো করেছো। এবার ওকে বুঝিয়ে বিয়েটা দিয়ে দিতে পারলেই হলো। রবি, এই রবি, এদিকে আয় দেখি একবার। বলো বাবা। দেখ, আমাদের দুজনেরই তো বয়স হয়ে গেছে, তাই আমরা চাই তোদের দুই ভাইকে বিয়ে দিয়ে নিজের দায়িত্ব শেষ করতে। সুজনকেও আমি খবর পাঠিয়েছি, আমার পছন্দের মেয়েকেই তার সাথে বিয়ে দেব। তোর জন্য আমি একটা মেয়ে দেখে রেখেছি, তুই কি সেখানে বিয়ে করতে রাজি? বাবা, তোমরা যা করবে আমি তাতেই রাজি, আমার কোনো সমস্যা নেই। বেশ বেশ, তাহলে আগামী শুক্রবারই তোদের দুই ভাইয়ের বিয়ে। বাহ, সুজনের বউকে দেখে তো আমার দু চোখ ভরে যাচ্ছে। এমন সুন্দর মেয়ে আমি এর আগে দেখিনি। এই নাও মা, এই হারটা তোমার উপহার। ঠিক আছে মা, দিন। একেবারে গলায় পরে নাও। না না, আমি এখন এটা গলায় পরবো না। এর থেকে দামি হার তো এখন আমার গলায় আছে, সেটা খুলে আমি এটা পরতে পারবো না। মা, ও যখন চাইছে না তাহলে ওকে আর জোর করো না। ঠিক আছে বৌমা, তোমাকে আর ওটা পরতে হবে না। তোমার যখন ইচ্ছে হয় তখন পরে নিও। দেখলে তো রবির বউ, আমার কাছে যে হারটা ছিল সেটা সুজনের বউকে দিয়েছি। এখন আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ও তো শহরে চলে যাবে, তাই যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর তুমি তো আমার কাছেই থাকবে, পরে না হয় সময় বুঝে তোমাকে কিছু একটা বানিয়ে দেব। তার কোনো দরকার নেই মা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, তাতেই হবে। আমার ওসব কিছু চাই না। সে চাইবেই বা কি করে? তুমি তো বাপের বাড়িতে ওসব চোখে দেখোনি। মা, আমরা তাহলে এবার ঘরে যাই, বড্ড ক্লান্ত আমি আজ। ঠিক আছে, তোমরা যার যার ঘরে চলে যাও। আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না। মা বাইরে থেকে একটু কঠোর, কিন্তু মনটা অনেক নরম। সে তো ঠিক আছে, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। কি কথা? এত বড় বাড়ি, এত ঘর, আর আপনি এ বাড়ির ছেলে, তাহলে আপনি কেন এই বাড়ির ছোট ঘরে থাকেন আর আমাকেও এখানে নিয়ে আসলেন? কেন, আমার এই ছোট ঘরটায় কি তোমার থাকতে সমস্যা হবে? না, আমার তো এর চেয়ে ছোট ঘরে থেকে অভ্যাস আছে, কিন্তু আমি ভাবছি আপনিও এই বাড়ির ছেলে, তাহলে আপনি কেন সবার থেকে আলাদা করে থাকেন? আর মা যেটা করলো তাতে তো বোঝাই গেল আপনার এখানে তেমন মূল্য নেই। এখন দয়া করে এসব বলো না, আমি এভাবেই ভালো আছি। বৌমা, তাড়াতাড়ি রান্না শেষ করো। সুজন আর ওর বউ আজ সকালে খেয়ে শহরে চলে যাবে। এই তো মা, প্রায় শেষ হয়ে গেছে, আপনারা বসুন, আমি খেতে দিচ্ছি। সুজন তার বউকে নিয়ে শহরে চলে আসে। শোনো, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু আর তোমার ওই বাড়িতে যেতে পারবো না। তা কে তোমাকে যেতে বলেছে? আমি তো নিজেই আর যাব না। ঠিক আছে, তাই হবে, কিন্তু তোমার বাবার যে সম্পত্তি আছে তার কি হবে? ওখান থেকে তোমার ভাই তো সব নিয়ে নেবে। আরে না না, ওকে বাবা কিচ্ছু দেবে না। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, আর সম্পত্তির বিষয়টা আমি দেখব। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না তো। আমার ছেলে আর ছেলের বউটা সেই কবে গেছে শহরে, এখনো একবারও এলো না। আরে, আসবে আসবে, কাজে ব্যস্ত থাকে যে। সে কি আর মাঠে ঘাটে কাজ করে বেড়ায় নাকি, যে চাইলে তোমার কাছে চলে আসতে পারবে? সে তুমি ঠিকই বলেছ। আচ্ছা বৌমা, রবির কি হয়েছে বলো তো? মাঠে গিয়ে কি ঠিকঠাক কাজ করে না? হ্যাঁ, আমিও কথাটা বলতে চেয়েছিলাম। ফসল কিন্তু ভালো হচ্ছে না। কাজ তো করে মা, সে সকালে উঠে মাঠে যায়, আবার সে সন্ধ্যায় আসে।
হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোমরা দুজন যে কি কাজ করো সে আমরা জানি। দুজনেই বাড়িতে বসে বসে খাও, কোনো উপার্জন করো না, তাও এতটুকু কাজে তোমাদের এত কথা। এমন মুখ ভার করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? সংসারের এত কাজ তুমি করো, আমিও করি, তবুও বাবা মা আমাকে সারাক্ষণ কথা শোনায় আমরা নাকি কোনো উপার্জন করতে পারি না, তাদেরটাই বসে বসে খাই। আরে ছাড়ো তো সব কথা। হয়তো কোনো কারণে তাদের মন খারাপ ছিল তাই বলেছে। তাই বলে কি তোমারও সে কথা ধরতে হবে? বাবা মায়ের এমন দু একটা কথা ধরতে নেই, বুঝলে? কিছুদিনের মধ্যেই মোড়ল আর তার গিন্নি দুজনেই অসুস্থ হয়ে পড়ে। আমি মনে হয় আর বাঁচবো না। তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে খবর পাঠাও, মরার আগে আমি তাকে একবার দেখতে চাই। রবি, তুই সুজনকে খবর পাঠা। বাবা, আমি খবর পাঠিয়েছি, কিন্তু ওর নাকি অনেক কাজ, আসতে পারবে না। কদিন পর আসবে বলেছে। আমি আবারও খবর পাঠাচ্ছি বাবা। এমন মুখ করে যে বাড়ি ফিরলে? ভাই বারবার খবর পাঠাচ্ছে, বাবা মা দুজনে নাকি মৃত্যু সজ্জায়, তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে। এর আগেও বেশ কয়েকবার খবর পাঠিয়েছিল, কিন্তু যায়নি নানা বাহানায়। এবার নাকি অবস্থা খুব খারাপ। তাহলে আর দেরি করো না, চলো এখনই। মরে গেলে তো সম্পত্তি সব তোমার নামে করে নিতে পারবো না, এই সুযোগ। হ্যাঁ, তাই চলো। তোরা এসেছিস বাবা, কতদিন তোদের অপেক্ষায় আছি। কাজের চাপে চাইলেও আসতে পারি না মা। বাবা, তোমাদের যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে না তোমরা আর বেশি দিন বাঁচবে। কি বলছো তুমি এসব ভাই? চুপ করো। তুই চুপ কর। তাই আমিও সব কাগজ ঠিক করে এনেছি, তোমার সম্পত্তি এবার আমার নামে লিখে দাও। তুই যে এমন বেইমান হবি তা আমি কখনো ভাবিনি। সারা জীবন কষ্ট করে তোকে মানুষ করেছি, কিন্তু তুই আমাদের পাশে কখনো আসিসনি। রবি অন্যের ছেলে হয়ে আর আমাদের থেকে অবহেলা পেয়েও আমাদের জন্য যা করেছে তার যোগ্য কিছু আমি ওকে দেইনি। দিনের পর দিন ওকে আমি ঠকিয়েছি। বাবা, কি বলছো এসব? ঠিকই বলছে তোর বাবা। তুই যখন অনেক ছোট তখনই তোর বাবা মা মারা যায়। তোকে লালন পালন করার কেউ ছিল না, তাই গ্রামের মানুষের কথা মতো তোর বাবা তোকে আমাদের এখানে নিয়ে আসে। কিন্তু আমরা তোকে নিজের ছেলের মতো পালন করিনি, তোকে অবহেলা করেছি, বোঝা মনে করেছি। আর তোকে সত্যি কথা বলিনি যাতে তুই আমাদের ছেড়ে না যাস। তোকে আমরা গোলাম করে রাখতে চেয়েছিলাম বাবা, তুই আমাদের ক্ষমা করে দিস। এভাবে বলো না মা, আমি তো তোমাদের আমার নিজের বাবা মাই জানতাম, এটাই অনেক। তাহলে কি তোমরা আমাকে এসব সম্পত্তি দেবে না? না, দেব না। আর তুই এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে এখনই চলে যা। তোর মতো সন্তানের কোনো দরকার নেই আমাদের। এখন থেকে রবি আমাদের একমাত্র সন্তান। সুজন সেখান থেকে নিজের ভুল বুঝতে পেরে চলে যায়। রবিও তার বাবা মাকে নিয়ে সুখে বসবাস করতে শুরু করে।